হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার আগ মুহূর্ত থেকে। আমি আগামীকালের জন্যই কিছু কাজ করে নিচ্ছি, তো তার মধ্যে একটা কাজ হলো পায়েস বানানো। এবার শীতে আমি পায়েস বানাই নাই, তো আজকেই প্রথম বানাচ্ছি। আগে প্রচুর পায়েস বানাতাম, শীত গরম নেই, সারা বছরই যখন খেতে ইচ্ছা করতো তখনই বানাতাম। আমি বেশিরভাগ সময় চিনি দিয়েই পায়েস বানাই, আর শীতের সময়টা চেষ্টা করি খেজুরের গুড় দিয়ে পায়েস বানানোর, কারণ শীতের সময় খেজুর গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে অন্য সময়ের চেয়ে। আজকে খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি। তো খেজুর গুড়টাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর গুড়টাকে গলানোর পরে উপরের যে ফেনা ফেনার মতো অংশটা থাকে ওটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম। অনেকেই বলে যে ওই ফেনা ফেনা অংশটা থাকলে নাকি চুলাতে যখন আবারও দিয়ে জাল দেয়া হয় তখন অনেক সময় দুধটা ফেটে যায়। আমি জানি না কতটুকু ঠিক, তো ওই সন্দেহ থেকেই আমি উপরের ফেনা অংশটা উঠিয়ে নিয়েছি। আমার খেজুর গুড়ের পায়েস রান্না করা কমপ্লিট, তো আমি ডিশ আউট করে নিয়েছি। এখন কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছুটা যে গলানো গুড় রয়েছে এটা আমি একটা ছোট্ট বাটিতে করে ঢেলে রেখে দিচ্ছি। এটা এখন আর গুড় বলা যাবে না, এটা এখন ঝোলা গুড় বা নলেন গুড় হয়ে গেছে। এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো কখনো ঝোলা গুড় না থাকলে এভাবে গুড়টাকে গলিয়েই ঝোলা গুড় বানিয়ে নেবেন। এটা হচ্ছে একটা সহজ উপায়। সব সময় তো আর ঝোলা গুড় পাওয়া যায় না, নলেন গুড় যেটা শুদ্ধ ভাষায় বলে, তবে ওই গুড়টা আর একটু দানাযুক্ত হয়। তো যাই হোক, বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা কথা আছে। এখন রাতের খাবার খেয়ে নেব। ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন আমার আর বড় মেয়ের খাবার এখানে উঠিয়ে নিয়ে এসেছি। এখন ভিডিওর যে অংশটা দেখছেন এটা পরদিন সকালবেলার ভিডিও। তো আমি কিছু পরোটা গতকাল বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ভেজে নিচ্ছি। তবে এই পরোটাটা আজকেই প্রথম বানিয়েছি এভাবে। এই রেসিপিটা আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো বানানোর সময়ই মনে হলো যে না, পরোটাগুলো খুব সুন্দর হবে। তো আসলেও ভাজতে নিয়েই আমি বুঝতে পারছি যে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। আর খাওয়ার পরে তো কি বলবো, যে মনে হচ্ছিল যে কেন এই রেসিপিটা আমি আগে ট্রাই করি নাই। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যে কারণে এটার টেস্ট সম্পর্কে আমি আগেই বলতে পারছি। আমার ছোট মেয়েটা পরোটা খুব পছন্দ করে, যে কারণেই ওকে বেশ কয়েকদিন হলো পরোটা বানিয়ে দিচ্ছি। তবে এর আগে যে রেসিপি ফলো করে পরোটা বানিয়েছি সেগুলো খাওয়ার পর থেকেই ও আর বাইরের পরোটা খেতে চাচ্ছে না। তো এটা খাওয়ার পরে তো একদম ও কোনোভাবেই আর বাইরের পরোটা খেতে রাজি হচ্ছে না। এটা খাওয়ার পরে আমি ওই দিন বিকেলে পরোটা শেষ হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে তোমাকে নিচে থেকে পরোটা কিনে এনে দেই। বলে যে না, আমার ওই পরোটা আর ভালো লাগে না, আমি তোমার বানানো পরোটাই খাবো। আমারও সব সময় মন চায় বাচ্চাদের পছন্দ মতো সব কিছু বাসায় বানিয়ে দিই, কিন্তু কি করব, আমার শরীর নিয়ে পারি না। শরীর যখন সাপোর্ট না দেয় তখন আর আসলে মন চাইলেও কিছু করার থাকে না। তবুও আমি চেষ্টা করি, যথেষ্ট চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসার সম্পূর্ণ খাবারটাই দেওয়ার, বাইরের খাবারটা যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু তারপরেও হয় না। ওই যে বললাম, অসুস্থতাই আমার সব কিছু এলোমেলো করে দেয়। সকালের নাস্তা করা শেষ, এখন বড় মেয়েকে আমি স্কুলে দিতে যাচ্ছি। ছোট মেয়েকে আজকে নিয়ে আসি না স্কুলে, কারণ ওর শরীরটা এখনও পুরোপুরি ভালো না। আর সকালবেলায় দেখলাম বেশ ঠান্ডা, যে কারণেই আর সাহস পেলাম না ওকে স্কুলে দেওয়ার জন্য।
শুধু বড় মেয়েকেই নিয়ে এসেছি, জানি ও ঘুম থেকে উঠে মন খারাপ করবে, একা একা বাসায় থাকতে চাইবে না। তো বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি বাসাটা গুছিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি। তো এই টেবিলটা কয়েকদিন হলোই ক্লিন করা হয় না। তো ব্ল্যাক কালার যেহেতু, এখানে ধুলাবালি পড়লেই একদম পুরো সাদা হয়ে যায়। তো যাই হোক, এটা একটু গুছিয়ে নিয়ে ভালোভাবে মুছে দিব। আমার সংসার জীবনে সব থেকে ধুলাবালিযুক্ত বাসা হচ্ছে এই বাসাটা। এত ধুলাবালি ফেস করতে হয় নাই আমাকে কখনোই। এই যে টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি, এটা আগামীকাল যদি আপনাদেরকে দেখানো যায় তাহলে আপনারাই হয়তো ভাববেন যে এই টেবিলটা মনে হয় 1 সপ্তাহ হলো ক্লিন করে নাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওদিকে ক্লিন করা শেষ। এখন এসেছি আমার ব্যালকনিটা আজকে ভালো করে একটু ক্লিন করে নেব। এই ধরনের কাজগুলো আমি সাধারণত নিজেই করি, কারণ এগুলো কাজের লোককে দিয়ে যতক্ষণ বলে বলে করাবো তার অর্ধেক সময়ে আমি নিজেই করে ফেলবো। কারণ তাদেরকে বলবো আর তারপর শুনে সেটা করবে, সেটাতে এমনিতেই সময় লাগবে। আর আমি যেভাবে করছি এভাবে তারা কখনোই করতে চাইবে না। তো যে কারণেই এই কাজগুলো আমি নিজেই করে নিই। এই ব্যালকনিটাতেই মোটামুটি সারা বছর রোদ পাওয়া যায়, কিন্তু এই ব্যালকনিটাই সব থেকে ছোট। ছোট বলতে একদম সরু। দেখতেই পাচ্ছেন যে একটা গাছের লাইন রাখার পর আরেকটা লাইন কিন্তু উপরে উঠিয়ে দিয়েছি। তারপরেও মাঝখান দিয়ে যে কোনো রকমে একটু দাঁড়ানোর মতো জায়গা আছে, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটুকু চাপানো। আর তার মধ্যে আবার ওখানে বেসিনও দেয়া আছে। আর সকালবেলাটায় নাস্তা করার পর আমি কিছুটা সময় কিন্তু এই ব্যালকনির রোদেই বসে থাকি, কিছু কাজ করি আর না করি। কারণ আমার যে ব্যথার সমস্যা, এখানে সকালের রোদটা একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আসে। আর এই রোদটা আমার কাছে তো খুবই উপকারী, সেটা আপনারা সবাই জানেন। কারণ মেডিসিনে যে কাজ হবে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ হবে এই সকালের রোদ। তো যাই হোক, গাছ ব্যালকনি সব ঠিকঠাক করে পানি দিয়ে এসে আবারও এক্সট্রা কাজ নিয়ে বসেছি। আজকে দুটো বালিশ রেডি করব। 3টা পুরনো বালিশ ছিল, তো তার মধ্যে দুটো বালিশ একটু সাইজে ছোট ছিল। তো ওগুলোতে দেখা যায় কাভার লাগালে ভালো লাগে না। তো যে কারণেই ওই 3টা বালিশকেই খুলে ফেলেছি, ফেলে নতুন করে একই মাপের দুটো বালিশ বানালাম। দেখা যাবে বালিশের কাভার যদি ঠিকঠাক মতো সেট না হয় তাহলে সেই বালিশটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকের কাজকর্ম মোটামুটি শেষ। এখন দুপুরের রান্না করছি। রান্না বলতে গরুর মাংস রান্না করা আছে, একটু মাছ ভুনা আছে। এখন শুধু আমি ডাল রান্না করে নিচ্ছি, তাও অল্প পরিমাণ। আর আজকে দুপুরবেলা মেয়েরাও নেই। অনেক দিন পর তার বাবা এসেছে, তো তার বাবার সঙ্গেই 2 মেয়ে বাইরে চলে গেছে। তো বাসায় শুধু দুপুরে আমিই খাবো। তো যে কারণেই অল্প পরিমাণ ডাল বানিয়ে নিয়েছি। আর ইদানিং আমার ডালটা খুব ভালো লাগে কেন জানি। আমার মনে হয় প্রতিদিন যদি আমি ডাল খাই তবুও ডালের উপর আমার অরুচি আসবে না, এরকম একটা অবস্থা। আজকে নর্মাল পাতিলেই ডাল বানিয়েছি। আমি বেশিরভাগ সময় কিন্তু রাইস কুকার বা প্রেসার কুকারে ডাল রান্না করি। সংসারের শুরুর দিকে আমার রান্নার মধ্যে সব থেকে জটিল রান্না মনে হতো এই ডাল রান্না করা আর মাছ ভুনা। কেন যেন এই ডাল আর মাছ ভুনা আমার কাছ থেকে পারফেক্ট হতো না। মোট কথা এক এক দিন এক এক রকম হয়ে যেত টেস্ট, ফ্লেভার। আমি কোনোভাবেই বুঝতাম না যে কিভাবে ঠিক করব। তো যাই হোক, রান্না করতে করতেই কখন যে এটা আমার অজান্তেই ঠিক হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। এখন ওই যে বললাম যে প্রেসার কুকার, রাইস কুকার বা নর্মাল পাতিল যেখানেই রান্না করি না কেন ওই টেস্ট, ফ্লেভার একই রকম আসে। তো এখন আমার জন্য খাবার রেডি করে নিচ্ছি প্লেটে। ওই যে বললাম মেয়েরা নেই, তার বাবার সাথে বাইরে গেছে। এখন বাসায় শুধু আমি একা।
তো দুপুরবেলা যা আছে এটা দিয়ে খাওয়ার পরেও বেঁচে যাবে। তো গরুর মাংস ডালটা তো কিছু থেকেই যাবে, সঙ্গে রাত্রে আরেকটা কিছু করে নেব, তাহলেই হয়ে যাবে। আমার বাসায় এই রান্না করা খাবারের পরিমাণ দেখে বুয়া খুব হাসে। মাঝে মাঝেই বলে যে খালা, আপনি যে খাবার রান্না করেছেন তিনজন চারজনের জন্য, এটা তো আমাদের একজনের খাবার। তো আমি হাসি, আমি বলি আপনারা অনেক বেশি কাজ করেন তো এই জন্য খেতে পারেন, আমরা তো আর এত বেশি কাজ করি না। খাবার রেডি করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।